গোলাম মুর্তজা, তিনি রায়টি না পড়লেও জনগণ জেনে নিয়েছে, যে আগেই জানে, 1 বছর আগ থেকেই জানে রায়ের কপি কি হবে, রায়ের সিদ্ধান্ত কি হবে, সিদ্ধান্ত আসবে। আর আজকে আমাদের আমিনুল ইসলাম আমিন, আপনাকে দিয়ে প্রথমে শুরু করতে চাই। আমাদের হেডলাইন গুলো আপনি শুনেছেন, এবং আমাদের যে বিষয় আজকে, যে ডক্টর ইউনূস এবং রাজনৈতিক দলগুলো জোট করে দেশে যে অনাসৃষ্টি করেছে, সে বিষয়ে আপনার একটু বক্তব্য জমে যায়। রাষ্ট্র এবং জনগণের বিরুদ্ধে ইউনূসের জোট। জি প্লিজ। জনাব ইসমাইল, আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি সহ আলোচক ডক্টর মাহবুব আলম প্রদীপ, এবং সালাম জানাচ্ছি আপনার এই শোর সম্মানিত দর্শক, বিশ্বের নানা প্রান্ত থেকে যারা দেখছেন সবাইকে। আপনি কথা শুরুতে যেমনটি শুরু বলেছিলেন যে এই রায়, এবং এই রায় যে মুর্তজা সাহেব পাঠ না করলেও মানুষ জানতেন। কিভাবে জানতেন? এটা তো আসলে কোনো আদালত নয়, মানে এটা কোনো বিচারালয় বলা যাবে না, যে যেখানে যুক্তি তর্ক তথ্যের ভিত্তিতে আপনি কাউকে বিচার করবেন। যুক্তি তথ্য এবং তথ্যের ভিত্তিতে যদি আপনি বিচার করতেন, তাহলে তো যে অভিযোগগুলো শেখ হাসিনার বিরুদ্ধে উত্থাপিত হয়েছে, যে তিনি ছাত্র হত্যা করেছেন, হ্যাঁ, এবং 5ই আগস্ট অবধি তিনি বাংলাদেশে হত্যাকাণ্ডগুলো তার নির্দেশনা হয়েছে। প্রথমত তার নির্দেশনা হয়েছে এমন কোনো সুস্পষ্ট তথ্য কেউ উপস্থাপন করতে পারেনি। দ্বিতীয়ত, আমি বারবার যে কথাটি বলে এসেছি, যে এই আন্দোলনে বা জঙ্গি আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তারা পরবর্তীতে মিডিয়াতে প্রকাশ্যে বলেছেন যে এই হত্যাকাণ্ডগুলো তারাই সংগঠিত করেছেন, এই লুটতরাজ তারাই করিয়েছেন, এই মেট্রোর আগুন, টেলিভিশন ভবনে আগুন তারাই দিয়েছে। এখন গত কয়দিন আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিফ সাহেবের একটি বক্তব্য ভাইরাল হলো, দেখা মাত্র গুলির নির্দেশ। গতকাল দেখলাম তিনি এটা সংশোধন করেছেন। তিনি বলেছেন, আমি বলেছি যারা বাসে আগুন দিবে এবং বোমা ছুড়বে তাদেরকে দেখা মাত্র গুলির নির্দেশ, এটা আমাদের আইনে আছে। এখন জনাব ইসমাইল, যদি এটা আইনে থাকে যে কেউ বাসে আগুন দিতে দেখলে অথবা বোমা ছুটতে দেখলে গুলি করার নির্দেশ আইনে যদি থাকে, তাহলে 5ই আগস্টের পূর্বে যারা সে আইনি কাজটি করেছে, আপনি তাদেরকে কোন আইনে বিচার করবেন? তার মানে আপনি তাদেরকে বেআইনি বিচার করতেছেন, আইনি বিচার না, বেআইনি বিচার করতেছেন। হ্যাঁ, তো এটা হাসিফ সাহেবের বক্তব্যের মাধ্যমে কিন্তু ক্লিয়ার। এখানে আমি একটু অ্যাড করি, যে আইন যদি থেকেই থাকে, এটা ঘটা করে বলার দরকার কি? এটা পুলিশরা তো জানেই, এটা তো ঘোষণা দিয়ে বলার দরকার নেই। আমি সে তর্কে যাচ্ছি না, সেই অ্যান্সারটা উনি দিবেন, কিন্তু উনি বলেছেন যে এটা আইনে আছে, যে কেউ যদি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গুলি করতে পারে বা যে কোনো অ্যাকশনে যেতে পারে। তাহলে তো সেটা আইনে বলা আছে। তাহলে 5ই আগস্টের পরে যদি আইন শৃঙ্খলা বাহিনী কেউ সেটি করে থাকে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান হিসেবে সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী সেটি নির্দেশনা দিয়ে থাকে, তাহলে তো সেটা বেআইনি কোনো নির্দেশনা দেননি। তাহলে আইনি নির্দেশনা দেওয়ার কারণে যদি আপনি তার বিচার করেন, তার মানে আপনি বেআইনি করতেছেন। হিসাবটা খুবই ক্লিয়ার। তো বিষয়টা হচ্ছে কি ইসমাইল, আমি ওই লম্বা বিতর্কে যাচ্ছি না, আমার কথা হচ্ছে খুবই স্পষ্ট। এই যে আজকে 17ই নভেম্বর বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে যে ফরমায়েশি রায় ক্যাঙ্গারু কোর্ট দিয়েছে, যে ক্যাঙ্গারু কোর্টটি গঠিত হয়েছে কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, শেখ হাসিনার বিচারের জন্য বা কোনো রাজনৈতিক নেতার বিচারের জন্য নয়। অর্থাৎ এটা তার এখতিয়ারের মধ্যে পড়ে না। এইরকম প্রত্যেকটি ক্ষেত্রে তাদের অসঙ্গতি। তবু আমি একটা কথা আমি আজকে ক্লিয়ার করে দিই, এই রায় নিয়ে আমরা এক ফোঁটা চিন্তিত নই, এক ফোঁটা আমরা ওরিড নই। কেন ওরিড নই? একটু পেছনে যাই। 25শে অক্টোবর 1971 বঙ্গবন্ধু তখন পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে আটক, তার ফাঁসির রায় হয়েছিল, তার জন্য কবর করা হয়েছিল 25শে অক্টোবর 1971। কিন্তু তিনি 16ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির অর্জনের মাধ্যমে 10ই জানুয়ারি বাংলাদেশে মুকুটবিহীন সম্রাট হয়ে প্রত্যাবর্তন করেছিলেন, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে প্রত্যাবর্তন করেছিলেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আগামীতে বাংলাদেশের বীর বাঙালি জনগণ আবার সেই ইতিহাসটি পুনরায় লিখতে যাচ্ছে। আপনি যেটি আজকে হেডলাইন করেছেন যে রাষ্ট্র এবং দেশ ধ্বংসের খেলা ইউনূস জোট,
এবং তারা এই রাষ্ট্র এবং রাষ্ট্রের কাঠামোগুলো ধ্বংস করার জন্যই কিন্তু এই রায়টি দিয়েছে, যাতে দেশে একটা গৃহযুদ্ধ হয়। কিন্তু বঙ্গবন্ধু কন্যা এখনো অত্যন্ত ধৈর্যের সাথে এই দেশটাকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে চাচ্ছেন। কারণ আজকে গতকাল আবার তারা 32 নম্বরে যাওয়ার চেষ্টা করেছে এবং সেখানে তাদের লেলি দেওয়া অমানুষগুলো বলছে যে এটা তাদের কেবলা। আরে এটা আওয়ামী লীগের কেবলা নয়, এটা তো মুক্তিযুদ্ধের কেবলা ছিল, এটা তো মুক্তি মানুষের কেবলা ছিল, এখনো আছে। এবং কালকে একজন সেনা অফিসার তর্কে বিতর্কে এক পর্যায়ে বলছিলেন যে আপনি কয় জায়গায় তাদের অস্তিত্ব গুড়িয়ে দেবেন, সারা বাংলাদেশে তাদের অস্তিত্ব। তো সুতরাং আমি এই রায় নিয়ে এটা আমরা আওয়ামী লীগের নেতাকর্মী কেউ এটা মাথায়ও রাখছে না। হ্যাঁ, কারণ আমাদের শক্তি জনগণ, সেই জনগণের যে জাগরণ পরিলক্ষিত হচ্ছে। আপনি দেখুন না, গত 2 দিন আগে শাহবাগে একা একজন নারী, আমাদের নতুন প্রীতিলতা, আমাদের নতুন ইরা মিত্র, তার শিশু সন্তানকে কোলে নিয়ে মাইক বাজিয়ে এই রায়ের বিরুদ্ধে রিয়াকশন দিচ্ছে। যখন আওয়ামী লীগের আমরা অনেক নেতারা ব্যর্থ, সেখানে কিন্তু প্রতীকী এই প্রতিবাদ উঠছে কিন্তু মাটি ফুরে। আপনার ক্লাস 9-এর একটা ছেলে নিজ হন, আপনি সে একেবারে নিরপরাধ, সে যেভাবে পুলিশ কাস্টডির মধ্যে পুলিশের গাড়িতে বসে প্রেসকে মিট করছিল, ফেস করছিল, হাউ স্মার্টলি, হাউ কনফিডেন্টলি, কি নির্ভয়ে সে ভি সাইন দেখাচ্ছিল। এই ভি সাইন কিন্তু নিজনের নয়, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের। সুতরাং আপনি এই ফরমাইশি রায় পৃথিবীর কোনো দেশেই কার্যকর হয়নি, এখানেও হবে না। ধন্যবাদ আপনাকে। জি, আমি ডক্টর প্রদীপ আপনার কাছে আসবো। সেটি হচ্ছে আমিনুল ইসলাম আমিন, তিনি বলেছেন যে চট্টগ্রাম পুলিশ কমিশনের বক্তব্যটি তিনি ব্যাখ্যা করেছেন, আপনিও নিশ্চয়ই শুনেছেন। সেখানে আক্রমণ করার কথা বলা হয়েছে, গুলি করার কথা বলা হয়েছে। এখন যদি তাই হয়, তাহলে বিগত সরকার যদি এটা নির্দেশ দিয়েও থাকে 5ই আগস্ট বা তার আগে, হ্যাঁ দিয়েও থাকে, তাহলে তো আইন সিদ্ধ কাজটি করেছেন না, সেটা একটা। আর এই যে ফরমাইশি রায়ের কথা বললো, সেই রায়টার কথা তো আমি শুরুতে বলেছিলাম যে সারা পৃথিবীর মানুষ জানে, বাংলাদেশের শিশুরাও জানে কি রায় হবে। শুধু ব্যতিক্রম হয়েছে আব্দুল্লাহ আল মামুনের রায়টা, তার বেচারার 5 বছরের জেল হয়ে গেছে। এই বিষয়ে আপনার বক্তব্য যদি একটু বলেন। জি, আমরা এখন এদিকে ফোকাস করতে চাই, আমাদের বিষয় যদি অন্যটা, তবু তারপরেও এটার মধ্যে ইনক্লুড করে বলবেন। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ। সেই সাথে হচ্ছে যে আজকের এই একটা কলঙ্কিত অধ্যায় বা বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটা কলঙ্কিত দিনে আমরা যে কথাগুলো বলছি, এই কথাগুলো যারা শুনছেন তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি প্রথমে আমিন ভাইয়ের এবং আপনার কথা ধরে শুরু করতে চাই যে হচ্ছে যে সিএমপি কমিশনার যেটা বলেছেন যে হচ্ছে যে ককটেল কিংবা আগুন দেখলে এটা পরবর্তীতে সংশোধন করেছেন যে তিনি হচ্ছে গুলি করবেন। দেখেন, ছোটবেলায় মায়ের কাছে একটা গল্প শুনতাম, আপনারা হয়তো সেই গল্পটা জানেন, যে সেটা হচ্ছে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে খুন করেছেন। সেই খুন করার সময় কিন্তু কোনো ধরনের কোনো সাক্ষী ছিল না, চারপাশে কোনো মানুষ ছিল না, জন্তু জানোয়ার ছিল না। যিনি খুন হতে যাচ্ছিলেন তিনি শেষ পর্যন্ত বলেছিলেন যে আমাকে যে খুন করছো তার কিন্তু সাক্ষী থাকবে বৃষ্টি। সে যখন খুন করছিল তখন কিন্তু বৃষ্টি ছিল, তখন সে হেসে হেসে বলছিল যে বৃষ্টি কি কথা বলতে পারে? তারপর সেই হত্যাকাণ্ডের পরে সে বিয়ে করে, বিয়ের একটা দীর্ঘ বৎসর পরে, হয়তো বলা যায় 30-40 বৎসর পরে, মরণের আগে একদিন আবার ওরকম বৃষ্টি হচ্ছে। তখন সে হচ্ছে জানালায় শুয়ে শুয়ে সে বৃষ্টি দেখছে আর হাসছে মিটমিটি করে। তখন তার স্ত্রী জিজ্ঞেস করছিল যে তুমি বৃষ্টি দেখে হাসছো কেন? তার স্ত্রীকে সে উত্তর দিয়েছিল যে আজ থেকে 30-40 বছর পূর্বে আমি একজনকে খুন করেছিলাম এবং সেদিন বৃষ্টি ছিল। আমি সেই ব্যক্তি বলেছিল যে বৃষ্টি সাক্ষ্য দিবে যে আমি তাকে খুন করেছি, আমি হাসছি, বৃষ্টির কি প্রাণ আছে? সেই সূত্র ধরে তার ওয়াইফ পুলিশকে খবর দিয়ে সেই মানুষটিকে ধরিয়ে দেয় এবং তার ফাঁসি হয়। আমি কথাটা বললাম এই কারণে, আমরা যখন 5ই আগস্টের যে বাংলাদেশের হচ্ছে যে জুলাই আগস্টের ষড়যন্ত্রের মাধ্যমে এতগুলো প্রাণ ঝরে গেল, আমরা জানি 7.62 মিলিমিটার অস্ত্র দিয়ে মানুষকে মারা হয়েছে, এবং সেই সাথে পুলিশ যে রাষ্ট্রের সম্পদ বাঁচানোর জন্য, যান বাঁচানোর জন্য, নিজেদের জীবন বাঁচানোর জন্য, প্রতিরক্ষার জন্য যে গুলিটা করেছিল, এবং সেটা মাননীয় শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে পুলিশ কিভাবে কাজ করবে সেটা পুলিশের ম্যানুয়ালে আছে, হ্যাঁ, আইন বইয়ে আছে। এটা রাষ্ট্রপ্রধানের বা সরকার প্রধানের নির্দেশ দেওয়ার প্রয়োজন মনে পড়ে না। দেখেন, এই কথাগুলো বলার পরে আমরা কিন্তু বিশ্বাস করি নাই, কিন্তু
এই সিএমপি কমিশনার যখন এই কথাটা বলেন, যেটা পুলিশের আইনেই আছে, দেখা মাত্র ব্রাশ ফায়ার করা হবে কিংবা হচ্ছে যে অগ্নিসংযোগ কিংবা হচ্ছে ককটেল থাকলেই গুলি করতে হবে। আমি রিলেট করলাম এই কারণে, দেখেন সত্য কখনো চাপা থাকে না। আজকে যে অভিযোগে অভিযুক্ত করে শেখ হাসিনার বিরুদ্ধে একটা ফরমায়েশি রায় দেওয়া হয়েছে, সেইটা কিন্তু ভবিষ্যতে টিকবে না। আমি এই জিনিসটা বলতে চাই, তারা শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডের রায় দিয়ে তারা উল্লাস করছে, বলছে ইন্টারপোলের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা ভারত থেকে নিয়ে আসবে। দেখেন আওয়ামী লীগ কিংবা বাংলাদেশ 1971 সাল থেকে ভারতের সাথে বাংলাদেশের একটা অনন্য সাধারণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভারত নিশ্চয়ই তার দীর্ঘদিনের মিত্র এই জঙ্গি জামাতের হাতে কখনো তুলে দিবেন, এটা আমি নিশ্চিত। সেকেন্ডলি আমি একটা কথা বলতে চাই যে রায় পড়ার পরে বা দেখার পরে আমার খুবই কষ্ট হচ্ছিল দুটো মানুষের জন্য। একটা হচ্ছে আপনি যে বললেন যে ট্রাইব্যুনালের যে প্রধান জাজ, সেটা হচ্ছে যে গোলাম মুর্তজা মজুমদার। এই বয়সে তো ওনার 3 ঘন্টা বসে বাচ্চাদের মতো এই যে ABCD কিংবা সরাত অজগর, হ্যাঁ সরাত আম, এটা তো পড়ার দরকার ছিল না। সেটা ওনারা হচ্ছে যে অনলাইন একটা বিবৃতি দিয়ে দিলেই হতো যে আমরা রায় প্রকাশ করে দিলাম মৃত্যুদণ্ড। তৃতীয়ত হচ্ছে যে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র কর্তৃক দালাল আইনজীবী, যিনি হচ্ছে যে প্রচন্ড কষ্ট পাচ্ছেন যে শেখ হাসিনার ফাঁসি হচ্ছে, কষ্ট একদম মানে মারা যাচ্ছেন, কিন্তু এত কষ্ট মানে এটা দেখে আমার আরো অনেক কষ্ট লাগছে যে আহারে কষ্ট, একজন মানুষই কষ্ট পেয়েছে এবং সেটার জন্য আমরাও কষ্ট পাচ্ছি। যে এই মানুষটা এত চেষ্টা করছে, এত চেষ্টা করেছে বাঁচানোর জন্য, যিনি হচ্ছে আদালতে দাঁড়িয়ে বলছেন যে মাননীয় জাজ, আমি যদি কোনো ভুল করি আমাকে আপনি সংশোধন করে দেবেন। আমি যদি মানুষকে না বলি যে আমার মক্কেল খালাস পাবে, তাহলে তো বিচারের কোনো জাস্টিফিকেশন থাকলো না, বিচারের কোনো যৌক্তিকতা থাকলো না। তো সার্বিক দিক থেকে আমরা এটা বিবেচনা করে বলতে চাই, শেখ হাসিনাকে আজকে 5টা বা 6টা অভিযুক্ত করা হয়েছে। একটা হচ্ছে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য। তিনি কি বলেছিলেন রাজাকারের নাতিপুতি। আমরা আজকে দেখতে পাচ্ছি যারা আন্দোলনের সামনে ছিলেন তারা সত্যিকার অর্থে রাজাকার। তো সত্য তো প্রমাণিত হয়ে গেছে, সেটাও তো প্রমাণিত হয়ে গেছে, সত্য প্রমাণিত হয়ে গেছে। আরেকটা জিনিস ইসমাইল ভাই এবং আমিন ভাই দুটো জিনিসে বলতে চাই যে দেখেন, একটা জিনিস রিলেট করতে চাই বাংলাদেশের মানুষের মধ্যে, বিশেষ করে যে জিনিসটা আমি বলতে চাই, 1971 সালে যুদ্ধ হয়েছিল, হ্যাঁ, রাজাকার যারা আছে তার হচ্ছে আমরা তথ্য প্রমাণ সাক্ষ্যের ভিত্তিতে আমাদেরকে একটা সিদ্ধান্ত উপনীত হতে হয়েছে। 2024 সালে কিন্তু যে তারা রাজাকার, তার জন্য কিন্তু আমার ভবিষ্যতে গবেষণা করার প্রয়োজন নাই। এবং 1971 সালের যুদ্ধ অপরাধের দায়ে যাদেরকে 2011, 12, 13, 14 সাল পর্যন্ত বিচার চালিয়ে ফাঁসিতে ঝোলাতে হয়েছে, এই রাজাকার প্রজন্ম কিংবা তাদের বাপদাদাকে ভবিষ্যতে ফাঁসিতে ঝোলানোর জন্য আপনার কিন্তু দূর দূরান্তে পায়ে হেঁটে মানুষের কাছে যেতে হবে না। আপনার কাছে কিন্তু একটা কম্বাইন্ড ডকুমেন্ট আছে যে কারা যে রাজাকার। শেষ করতে চাই একটা কথা বলে, অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে বিএনপি মুক্তিযুদ্ধের দল। না, স্বাধীনতার সময় বিএনপি নামক কোন রাজনৈতিক দল ছিল না। বিএনপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের উপর দাঁড়িয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে জিয়া রহমান একটা যুদ্ধ অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে একটা রাজনৈতিক দল করেছিলেন। অনেকের মধ্যে সেই ভ্রান্ত ধারণাটা ছিল। স্বাধীনতার 54 বছর পর কিংবা 75-এর পরবর্তী সময়ে বাঙালি জাতি এটা সুস্পষ্টভাবে দেখতে পেয়েছে, বিএনপি সত্যিকার অর্থে হচ্ছে রাজাকারের দল, আলবদরের দল, আল শামসের দল, যাদের কাজ ছিল জামাতকে পুনঃপ্রতিষ্ঠিত করা, পুনঃস্থাপিত করা এবং হচ্ছে রাজনীতির মেইন স্ট্রিমে নিয়ে আসা। তো তারা আসলে তারা যত উল্লসিত হোক, তাদের উল্লসিত হওয়া দেখে আমরা কষ্ট পাচ্ছি, খুবই কষ্ট পাচ্ছি। কিন্তু আমরা এটাও বলতে চাই, সুরঞ্জিত সেনগুপ্ত 1975 পরবর্তী সিচুয়েশনে বলেছিলেন, আজকে জাতীয় সংসদে যেমন গুনে গুনে আপনার আওয়ামী লীগ খুঁজে বের করতে হচ্ছে, ভবিষ্যতে বিএনপিকেও বের করতে হবে। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তারা প্রস্তুত থাকবে। জি, ধন্যবাদ 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 আপনাকে। আমি এখন যে বিষয়টি বলতে চাই যে আসলে আমিন সাহেব, আপনি তো ওনার বক্তব্য শুনেছেন এবং আপনি জানেন বিষয়গুলো কি। উনি দুঃখ করে বলেছেন একজন মানুষ কষ্ট পাচ্ছেন, তিনি হচ্ছেন শেখ হাসিনার যিনি আইনজীবী ছিলেন, রাষ্ট্র কর্তৃক নিয়োজিত, তিনি ভীষণ ক্ষুব্ধ এবং তিনি বলছেন যে আমি ক্ষুব্ধ। এবং তখন ওই সাংবাদিকরা বলছে আপনি হাসছেন কেন? তখন তিনি মুখ কালো করে ফেলছেন যে আমার অন্তরে ক্ষরণ হচ্ছে। তারপর তিনি ওই কথাও বলে দিয়েছেন আপিল করার কোনো সুযোগ নেই। আচ্ছা, এখন তিনি ক্ষুব্ধ, তিনি দুঃখ পেয়েছেন, একজন আইনজীবী দুঃখ পেয়েছেন, সারা বাংলাদেশে সম্ভবত একজনই দুঃখ পেয়েছেন তিনি।
আর এখন হচ্ছে সবচেয়ে আনন্দিত কারা, একটু একটু উল্লাস করছেন কারা, কাদের ভিতরে উল্লাস কাজ করছে এই খুশিতে আজকে যে রায় হয়েছে? জি, এরাই তারাই উল্লসিত যারা 71 সালের 25শে অক্টোবর বঙ্গবন্ধুর বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়ার পরেও ফাঁসিতে ঝুলাতে পারে। এই রায়ে তারাই উল্লসিত যারা তাদের স্বাদের পাকিস্তান ভেঙে বঙ্গবন্ধু বাংলাদেশ করেছিলেন বলে দুঃখ পেয়েছিলেন, এবং এই রায়ে তারাই উল্লসিত যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মনে প্রাণে ধারণ করেন না, এবং তারা একই চক্র। এবং এই রায়ে তারাই উল্লসিত যারা বঙ্গবন্ধু কন্যা 2008 সালের নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহারে যে কমিটমেন্ট দিয়েছিলেন যে আমাকে যদি জনগণ রায় দেয় তাহলে আমি 71 সালে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে আমি বিচার করব। এই বিচার করার কারণে যারা কষ্ট পেয়েছিলেন তারা সবাই আজকে মানে এই রায়ে আনন্দিত, কারণ তারা মনে করছেন যে তারা 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে পেরেছেন, এবং তারা 2008 সালের নির্বাচনের পরে আওয়ামী লীগ যে নির্বাচনী কমিটমেন্ট ছিল যুদ্ধ অপরাধীদের বিচার, সেই বিচারের প্রতিশোধ নিতে পেরেছেন। এবং এই টেন্ডেন্সিকে যারা এই টেন্ডেন্সির সাথে যারা যুক্ত ছিলেন 71-এ, পরবর্তীতে যারা মেধা এবং মননে এটাকে ধারণ করেন তারাই এই রায় উল্লসিত। এর বাইরে যে রাজনৈতিক দলের হোক না কেন তারা কেউ উল্লসিত হতে পারে সেটা আমি মনে করি না। আর আপনি যেটি বলছেন যে আমির হোসেন সাহেব অর্থাৎ জামাতের নেতা, যিনি সরকারের নির্দেশে শেখ হাসিনার পক্ষে কুশলী হয়েছেন, তার কষ্ট দেখে আসলে আমার খুব কষ্ট লেগেছে। এবং স্বাভাবিক তিনি সম্ভবত ওয়ার্ল্ডে একমাত্র আইনজীবী যিনি তার মক্কেলের ফাঁসি হওয়ার কষ্টে মানে স্বতঃস্ফূর্তভাবে প্রাণের ভেতর থেকে তার হাসি সঞ্চারিত হয়েছে। আমার মনে হয় না যে পৃথিবীতে আর কোনো আইনজীবী এরকম খুঁজে পাবেন যেটা তার মক্কেলের বিপক্ষে রায় গেলে, যেখানে সেও জানে যে তার মক্কেল শতভাগ নিরপরাধ, এরকম খুশি হয় এটা এবং এরকম হাসতে পারে, এটি বোধহয় উনি একমাত্র যে আইটেম আমাদেরকে মানে এটা শিখিয়েছে আর কি। আমরা বেশি লম্বা করবো না আজকে এই লাইভটি, সেটাই আমি একটা কথা বলতে চাই। অনেকে বলছেন যে আদালতে এই প্রথম সরাসরি কোনো চূড়ান্ত রায় সরাসরি সম্প্রচার করা হলো, খুবই ভালো লেগেছে। আমরা আদালতের ভিতরে কি হয় জানতাম না। ম্যাক্সিমাম লোক আবার বলছে যে আদালতে যে এইসব কাণ্ড হয় এগুলো বুঝতাম না আগে। আবার কেউ কেউ বলছেন যে বাইরে বিচারপতিরা যে এরকম ইংরেজি উচ্চারণ সাইফুরসে কোর্স করে আসলে আরো ভালো হইতো, একটু প্রশিক্ষণ নিয়ে আসতো ইংরেজিটা যাতে ঠিক মতো। আবার কেউ বলছেন বাংলা হইলে ভালো হইতো, কিন্তু যাই হোক আমরা বলি যে আন্তর্জাতিকভাবে সবাই যাতে বুঝতে পারে ইংরেজিতে বলেছে, কিন্তু ইংরেজিতে বরিশালের আঞ্চলিক ভাষায়, নোয়াখালীর আঞ্চলিক ভাষায় ইংরেজি, সবাই নিজের ভাষায় ইংরেজি বলছে, এতে আবার অনেকে আহত হয়েছেন। যাই হোক, আহত হোক না হোক, আদালতের ভিতরে যে এরকম কাণ্ড হয় অনেক হতাশ হয়েছেন, যেটা না দেখানোই ভালো ছিল। রাইট, আমরা পত্রপত্রিকায় জানতাম, টেলিভিশনের মাধ্যমে জানতাম, সেটাই ভালো হতো। আচ্ছা, আমি এখন ডক্টর মাহবুব সাহেব আপনার কাছে আসবো। যে আমিন সাহেব বলছেন যে হ্যাঁ কারা উল্লসিত হয়েছে, তবে কেউ একজন বলছেন যে হ্যাঁ ডক্টর ইউনূস সাহেব মহা খুশি, একজন প্রধান ব্যক্তি যিনি এখন প্রধান উপদেষ্টা, তিনি খুশি আছেন। তিনি খুশি হওয়ার কি কারণ একটু যদি আপনি। আপনাদের দুজনকে ধন্যবাদ। আসলে আমি এটা বলার আগে একটু আদালতে যেভাবে দাঁড়িয়ে ওনারা ইংরেজি সুন্দর চমৎকার ইংরেজি উচ্চারণ করেছেন, তার সাথে একটা বাংলার একটা বাস্তব ঘটনা আমি তুলে ধরতে চাই। আমরা যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তো আমাদের হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের একটা ক্লাস দিতেন হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের একজন শিক্ষক, দুঃখিত ইকোনমিক্সের একে মাজা। তো অনেকদিন ক্লাসে বললেন যে হচ্ছে যে ধরেন আপনি যেটা বললেন না যে সাইফোর্সের কোর্স করে আসতে পারতো, এফএম মেথডের কোর্স করে আসতে পারতো, ব্রিটিশ কাউন্সিলের কোর্স করে আসতে পারতো। আমরা অনেক গল্পই জানি যে হচ্ছে একজন থেকে আরেকজনের নোট নিয়ে গেলে অনেক কিছু বলা থাকে। তো স্যার বলতেন যে দেখো তোমরা পড়াশোনা করবা, তোমরা তো নোট ফটোকপি করেই পড়ো, কিন্তু পড়াশোনা বাবা একটু দেখবা যেন হচ্ছে বানানের যেন চুক্তি না হয়। তো উনি একটা উদাহরণ দিয়েছিলেন অর্থনীতির ভাষায়, যে ওটা স্যার ওনার বাস্তব অভিজ্ঞতা থেকে বলেছিলেন যে নোটে লেখা আছে ঋণ বাজার, তুমি ঋণ বাজার বলতে কি বুঝো? ফটোকপি করতে 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 এটা পরের ধাপে হয়ে গেছে যে ধন বাজার বলতে কি বুঝো, এর পরের ধাপে হয়ে গেছে বন বাজার বলতে কি বুঝো।
এখন স্যার বলল, এই যে ফটোকপি তোমরা করছো, ঋণ বাজারকে মারতে 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 তোমরা বন বাজারে নিয়ে গেছো। তো আজকে এই যে আপনার ট্রাইব্যুনালে আমরা ইংরেজি দেখলাম, শিখলাম, এটা অসাধারণ। আমি যদি জানতাম যে এরকম চমৎকার ইংরেজি উচ্চারণ হবে, তাহলে আমি ভাই এত টাকা খরচ করে আমি ব্রিটিশ কাউন্সিল থেকে ট্রেনিং নিয়ে আমি অস্ট্রেলিয়া আসতাম না। দ্বিতীয় কথাটা বলি, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এরকম উচ্ছ্বসিত হওয়ার কারণটা কি? দেখেন, তিনি সারা বাংলাদেশে একটা সাম্রাজ্য গড়ে তুলেছেন। কিরকম সাম্রাজ্য গড়ে তুলেছেন? অর্থনীতির একটা সাম্রাজ্য গড়ে তুলেছেন। আমি গতকাল পড়ছিলাম, সারা বাংলাদেশে প্রায় 49টা গ্রুপ অফ কোম্পানিজ আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, যেটা আমাদের জানা ছিল না। তিনি উল্লসিত হওয়ার এটাই কারণ যে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতেন বা আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতেন, হ্যাঁ, ওনার কিন্তু সাম্রাজ্য হারানোর ভয় ছিল। যে একটা সুন্দর চমৎকার মানুষ, 84 বছর বয়স, কিছুদিন পর হয়তো মারা যাবেন, একটা কবর, ওনার একটা পা তার কবরে চলে গেছে। উনি কখনোই অর্থের প্রতি, বৃত্তের প্রতি ওনার কোনো ধরনের লোভ নাই। উনি বলেন যে ওনার গ্রামীণ ব্যাংকের মানুষ 84 লক্ষ গ্রাহক, কিন্তু কোনো গ্রাহককে তিনি কখনো যে 24 লক্ষ টাকা দিয়ে লন্ডনে হোটেলে থাকতে নিয়ে যান নাই। উনি নিজেই থাকেন গ্রাহকের টাকা দিয়ে, সারা পৃথিবী ব্যাপী ঘুরে বেড়ান। তারপরে ওনার সরকারি মানে আইনগত রেগুলেটরি লর দিক থেকে ওনার এমডি পদের বয়স চলে যাওয়ার পরেও উনি সেটা যে শিশু সুলভ, যেটা আমি জন্ম দিয়েছি সেটা আমি থাকবো, হ্যাঁ, এই যে সাম্রাজ্য হারানোর যে ভয়টা ওনার ছিল, হ্যাঁ, সেই জায়গা থেকে উনি মুক্তি পেয়েছেন। তিনি যেটা ভাবছেন যে শেখ হাসিনাকে যদি ফাঁসিতে ঝোলানো যায়, এই বাংলাদেশে শুধু গ্রামীণ ব্যাংক নয়, গ্রামীণ ব্যাংকের যে গ্রুপ অফ কোম্পানিজ গুলো আছে, 49টা ইন্ডাস্ট্রিজ বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মাধ্যমে তিনি হয়তো আমেরিকাকে আরো কোটি কোটি ডলার দিয়ে দিবেন, নরওয়ের টেলিনরকে আরো অনেক ডলার দিয়ে দেবেন, দিয়ে হয়তো জীবনের মারা যাওয়ার পূর্বে তিনি হয়তো আরেকটা নোবেল নিয়ে আসবেন, বাংলাদেশকে উপহার দিবেন। তো এর চাইতে চমৎকার সুযোগ যদি শেখ হাসিনাকে যদি দেশ থেকে তাড়ানো না যায়, ফাঁসিতে ঝুলানো না যায়, আওয়ামী লীগকে যদি নিঃশেষ না করা যায়, তাহলে তো সেটা সম্ভব না। তিনি সম্ভবত সেই জন্যই অনেক উল্লসিত এবং অনেক আনন্দিত, নৃত্যানন্দ করছেন উনি। আপনাকে ধন্যবাদ। আমি আমিনুল ইসলাম আমিনের কাছে যাব। আমরা 2-4 মিনিটের মধ্যে আর শেষ করে দেব। সেটা হ্যাঁ, উনি বলেছেন যে কে সবচেয়ে বেশি আনন্দিত, উনি কেন আনন্দ পাচ্ছেন সেই কথাটি বলেছেন। কিন্তু আমরা জানি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের গাড়ি বাড়ি ঘর কোনো কিছুই নেই। উনি চরম অভাবেই এতিম। ওনার পক্ষে শেখ হাসিনা দাঁড়ানো উচিত ছিল, ওনাকে আশ্রয়ন প্রকল্পে একটা ঘর দিলে আজকে এই ম্যাসাকারটা দেশের হতো না। এটা একটা। আরেকটা হলো আপনার কাছে আমি সংক্ষেপে যেটা জানতে, বিজ্ঞ আইনজীবী বলা হয় আমাদের, যে আমরা প্রধান আইন কর্মকর্তা যাকে দেখি, তিনি বলেছেন যে আমি পদত্যাগ করে নির্বাচন করব। ঠিক আছে, সবারই অধিকার আছে, খায়েশ আছে নির্বাচন করার। তারপরে কেউ কেউ বলছেন ওনার স্ত্রী ওনাকে হুমকি দিয়েছে, তুমি পদত্যাগ করবে কেন, পদত্যাগ না করে ক্ষমতায় থেকে ইলেকশন করো। তারপরের দিনই উনি পরিবর্তন হয়ে বলছেন যে না, আমি পদত্যাগ করবো না, কিন্তু নির্বাচন করব। আচ্ছা, এই ক্ষেত্রে কি মনে হয়, আমরা যে বিজ্ঞ আইনজীবী, বিজ্ঞ লার্নেড একটা শব্দ বলা হয় আদালতের নিয়ম, যে ইংরেজি পড়া আমরা দেখলাম, উনি একটা নকলের কি ফটোকপির কথা বললেন। আইনজীবী প্রধান আইন কর্মকর্তার যে আচরণ আমরা দেখলাম, উনি কি আইন জানেন না যে ক্ষমতায় থেকে নির্বাচন করা যায় নাকি পদত্যাগ করে নির্বাচন করতে হয়? জি প্লিজ একটু 2 মিনিটে বলেন। আমিন সাহেব। এটা আমি যতটুকু বুঝি, ধরেন রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এই পদটি সম্পূর্ণ অরাজনৈতিক। তার মানে এই নয় যে এখানে রাজনৈতিক ব্যক্তি নিয়োগ পাবে না, পেতে পারে, এবং যিনি নিয়োগ পাবেন তার অবশ্যই কোনো না কোনো রাজনৈতিক দর্শন থাকে, কিন্তু সেটা তার প্রকাশ্য করার কোনো সুযোগ নেই যদি তিনি অ্যাটর্নি হিসাবে যে দায়িত্ব নিয়েছেন, শপথ নিয়েছেন, সেই শপথের প্রতি নিজে স্থির থাকে। তো সেখানে আমি যেটা মনে করি, যদিও বা আমি আইনের ছাত্র নই, তিনি নির্বাচন করার যেই অভিপ্রায় ব্যক্ত করেছেন, এই অভিপ্রায় ব্যক্ত করার মধ্য দিয়ে কিন্তু এই অ্যাটর্নি জেনারেল পদটি কিন্তু বিতর্কিত করে ফেলেছে। তো কোনো একজন বিবেকবান মানুষ রাষ্ট্রের সর্বোচ্চ আইনি পদকে বিতর্কিত করতে পারে, সেটা আমি বিশ্বাস করি না। মূল বিষয় কি, এগুলো নিয়ে আসলে ভেবে লাভ নেই, কারণ আমরা একদল ডাকাতের কবলে পড়েছি, যেটা আজকে আপনি আলোচনায় বিষয়টি ঠিক করেছেন। রাষ্ট্র এবং জনগণের বিরুদ্ধে একটা জোট, সেই রাষ্ট্র এবং জনগণকে নিঃশেষ করার জন্য
যে জোটটা হয় তাদের কাছে আপনি আইনি কিছু প্রত্যাশা করতে পারেন না, বিবেকী কিছু প্রত্যাশা করতে পারে না, এবং এর মাধ্যমে আমরা এবং জাতি সেটাই প্রতিদিন খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। আপনি যেমনটি বললেন যে আপনার প্রকাশ্যে আইনি মানে বিচার কার্যক্রম পরিচালনা বিশ্বকে দেখালো, এটা তাদের উদ্দেশ্যটা কি ছিল? তাদের উদ্দেশ্যটা ছিল যে বিশ্বকে দেখাবে যে কি নিরপেক্ষ অসাধারণভাবে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে বিচারটা হচ্ছে, এবং তারা কত স্বচ্ছ। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, তারা সেটা দেখাতে গিয়ে তারা নিজেরাই কিন্তু আজকে ন্যাংটা হয়ে গেল। তো কয়েকদিন আগে একজন একটা পোস্ট দেখলাম, ওটা যে এক ভদ্রলোক কিছুদিন যাবৎ 5ই আগস্টের পর থেকে জাতিকে নানা সবক দিচ্ছিল এবং ক্যান্টনমেন্টের ইট খুলে ফেলার জন্য হুকুম দিয়েছিল, প্রতিটি ইট খুলে ফেলা হবে। তো ওইটা নিয়ে একজন ফেসবুকে লিখেছে যে ভাই কি হলো, আপনি চাইছিলেন ক্যান্টনমেন্টের ইট খুলে ফেলার জন্য, এখন আল্লাহ তো দেখি আপনার কাপড় চোপড় খুলে ফেললো। হ্যাঁ, এখন বিষয়টা হয়েছে এরা এই ইনুস গং, এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিটা বঙ্গবন্ধু কন্যাকে চেয়েছিল বিশ্বের কাছে অপমান করবে, কিন্তু এই বিচারিক প্রক্রিয়া এবং তার অসাধারণ ইংরেজি ভাষা জ্ঞান এবং অনন্য সাধারণ বাংলা উচ্চারণ, সেগুলোতে সারা বিশ্বের কাছে তারা আজকে নগ্ন হয়ে গিয়েছে যে কোন প্রক্রিয়ায় কিভাবে কারা এই বিচার কার্যে জড়িত ছিল। এই জন্য বলছিলাম, আল্লাহ যদি সম্মান দিতে চান, সারা পৃথিবীর মানুষের পক্ষে এই সম্মান নষ্ট করা সম্ভব নয়। অত ইজ্জু মন্তসা অত জিল্লু মন্তসা, পবিত্র কোরআনের আয়াত। আল্লাহ যাকে চান সম্মান দেন, যাকে চান বেইজ্জত করেন। কখন কাকে সম্মান দিবে এটা কেউ সুনির্দিষ্ট করে বলতে পারে। এটি এই ক্যাঙ্গারু কোর্ট আবার নতুন করে আমাদের প্রমাণ করে দিল যে তুমি যতই সাজাও গল্প, যতই সাজাও মিথ্যা, যতই নিখুঁত অভিনয়ের চেষ্টা করো, মিথ্যার শক্তি কখনোই সত্যের চেয়ে বড় হতে পারে না। এটি আজকে নতুন করে আবার প্রমাণিত। এই জন্য আমি বলছিলাম যে কলঙ্কের দিন 25শে অক্টোবর 1971 বঙ্গবন্ধুর ফাঁসির রায় হয়েছিল এবং সেই রায় বাংলাদেশের মানুষ মানেনি। বঙ্গবন্ধু বাংলাদেশের মুকুটবিহীন সম্রাট হয়ে জাতির পিতা হয়ে প্রত্যাবর্তন করেছিলেন। এই কি পরিস্থিতি, ইনশাল্লাহ পরিস্থিতি নিয়ে বাংলার মানুষ বঙ্গবন্ধু কন্যাকে বরণ করবে, সেটি দেখার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করি ইনুস সাহেব যেন বেঁচে থাকেন।